জন্মগত ত্রুটি বলতে কি বোঝায়? বাচ্চার জন্মের সাথে সাথে বা জন্মের সময় সে নিয়ে আসতে পারে কিছু জিনিস জন্মে কিছুদিন পরে দেখা দিতে পারে, কিছুদিন তার আরেকটু পরে দেখা দিতে পারে। তাহলে কি এটা জন্মের পরপরই শিশু বিশেষজ্ঞ আপনাদের কাছে পাঠাবে? প্যারেন্টস যারা আছেন বা আত্মীয় স্বজন এরকম যদি কোনো বাচ্চা পেয়ে থাকেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার নিকটস্থ যে কোনো কোয়ালিফাইড MBBS ডক্টর অথবা আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সে যেতে পারেন অথবা শিশুরোগ বিশেষজ্ঞের কাছে যান, ওনারা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারেন। অপারেশন তো মানুষজন ভয় পায়, আসলে এটা কতটা ভয়ের? আপনি যদি কোয়ালিফাইড সার্জনের কাছে যান, একটা ভালো হসপিটালে যান, সেটা রিস্ক অনেক কমে আসে। দর্শক, JMI গ্রুপ প্রেজেন্টস TBS ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আমাদের আজকের আলোচনার বিষয় শিশুর জন্মগত ত্রুটি। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার তানভীর আহমেদ, সহযোগী অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমরা আজকে শিশু জন্মগত ত্রুটি নিয়ে কথা বলবো। আপনি আমাদের একটু বলবেন আসলে জন্মগত ত্রুটি বলতে কি বোঝায়? হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেক ধরনের ত্রুটি আছে। আসলে জন্মগত ত্রুটিটা বাচ্চাদেরই হয়, ছোটোকাল থেকেই হয়। তো জন্মগত ত্রুটি বলতে অনেককে এর মধ্যে কিছু মেডিসিনের কেস আছে, কিছু আছে সার্জিক্যাল কেস। তো আমরা সাধারণত সার্জিক্যালগুলোকে বেশি হাইলাইট করি, কারণ এগুলা বাহির থেকে দৃশ্যমান। তো সেটা হতে পারে যে বাচ্চার জন্মের সাথে সাথে বা জন্মের সময় সে নিয়ে আসতে পারে কিছু জিনিস জন্মে কিছুদিন পরে দেখা দিতে পারে, কিছুদিন তার আরেকটু পরে দেখা দিতে পারে। সেটা কীরকম হতে পারে? মোস্ট কমনলি আমরা যেটা পাই আমাদের প্লাস্টিক সার্জারিতে, হাতের বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি দেখা যাচ্ছে। ওই বাচ্চার 5টা আঙ্গুলের জায়গায় 7টা আঙ্গুল হতে পারে, 6টা আঙ্গুল এক হাতে 2 হাতে হতে পারে। শুধু হাতে না, সাথে সাথে পায়ে থাকতে পারে। তারপরে থাকে আঙ্গুলগুলো বাঁকা থাকতে পারে, অথবা একটা আঙ্গুল খুব বড় হতে পারে, অথবা দেখা যায় যে আরেকটা খুব কমন যেটা থাকে, আঙ্গুলগুলো একটার সাথে একটা জোড়া লাগানো থাকে, সেটাকে আমরা বলি সিন্ডেক্টিলি। এটা হলো হাতের বিভিন্ন ধরনের এই সমস্যা। তাছাড়া হয় কি, জন্মগতভাবে বিভিন্ন ধরনের টিউমার হয় বাচ্চাদের। রক্তনালীর টিউমার আছে এবং বিভিন্ন সফট টিস্যু টিউমার বলা হয়, সেটা থাকে। তাছাড়া থাকে কি, আমরা মোস্ট কমনলি যেটা ইউজ হয়, যদিও এটা আলাদা একটা চ্যাপ্টার, যে ঠোঁট কাটা তালু কাটা। আচ্ছা। তাছাড়া আরও কি থাকে, বাচ্চাদের জন্মগতভাবে শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন চাকা থাকতে পারে, টিউমার থাকতে পারে, অথবা বিভিন্ন ধরনের গ্যাপ তৈরি হতে পারে। তাছাড়া জন্মগতভাবে বাচ্চাদের প্রস্রাবের রাস্তায়, পায়খানার রাস্তায় কিন্তু কিছু সার্জিক্যাল প্রবলেম হয়। তো এইটা কিন্তু একটা বিশাল বড় একটা এরিয়া, যেগুলো আসলে লেস ডিসকাসড আমাদের এই সোসাইটিতে। এগুলো কি বাংলাদেশে বেশি পাওয়া যায় এই ত্রুটি? অ্যাকচুয়ালি এইটা তো যেটা জেনেটিক যে প্রবলেমগুলো, এটা আসলে স্পোরাডিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড এটার প্রিভ্যালেন্সটা অলমোস্ট ইকুয়াল। আপনারা কোন পেশেন্টগুলো বেশি পান? আমরা কিন্তু পাচ্ছি যে জন্মগতভাবে যেমন ঠোঁট কাটা তালু কাটা আছে, তারপরে হলো হাতের বিভিন্ন ত্রুটি, যেটা আমি বললাম, যে আঙ্গুল জোড়া লাগানো থাকতেছে বা এক্সট্রা আঙ্গুল থাকতেছে, অথবা কোনো আঙ্গুলই নাই, অথবা হাতের একটা অংশ নাই, অথবা এই ধরনের বিভিন্ন ধরনের শক্ত শক্ত ব্যান্ড থাকতেছে। এটাকে যদি ইমিডিয়েটলি সার্জারি করা না হয়, দেখা যায় যে সেই অংশটা কিন্তু খসে পড়ে যেতে পারে। তাছাড়া আছে রক্তনালী টিউমার, বিভিন্ন হেমানজিওমা বলা হয়, কমনলি বলা হয় হেমানজিওমা, কিন্তু আসলে হেমানজিওমা একটা টাইপ। তাছাড়া বিভিন্ন ধরনের এরকম শরীরে টিউমারগুলো হচ্ছে রক্তনালীর, শিশুদের। এগুলোই সবচেয়ে বেশি আমাদের দেশে। আচ্ছা, আপনি বললেন যে হাতে আঙ্গুল থাকে না, তাহলে কি এটা সার্জারি করলে, প্লাস্টিক সার্জারির মাধ্যমে কি স্বাভাবিক আঙ্গুল পরে প্রতিস্থাপন করা যায় সেখানে? অ্যাকচুয়ালি এটার মধ্যে অনেকগুলো ভেরিয়েশন আছে। কিছুতে আছে যে মায়ের পেটে থাকা অবস্থাতে গর্ভের থেকেই হয়তো আঙ্গুলের একটা অংশ পড়ে যেতে পারে। পড়ে যাওয়ার পর কিন্তু সেটা গুরুত্বপূর্ণ না। যাদের এরকম পড়ে যায়, অথবা একটা আঙ্গুল বা একটা হাতের অংশ, তাদের শরীরে আরও অনেকগুলো ব্যান্ড থাকে, সেটা বলে অ্যামনিটিক ব্যান্ড সিনড্রোম। সেই কারণেই গর্ভেই কিছু পড়ে যায়। আবার কিছু আছে যে সে জন্মগ্রহণ করার পরপরই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ব্যান্ড আছে, আঙ্গুলটা ফুলা আছে। সেই সার্জারিগুলো কিন্তু খুব ইমিডিয়েটলি করতে হয়। সেটাকে যদি আমরা ডিলে করি, দেখা যাচ্ছে যে 1-2 সপ্তাহ পরে বাকি অংশটা পড়ে যায়। তাহলে কি এটা জন্মের পরপরই শিশু বিশেষজ্ঞ আপনাদের কাছে পাঠাবে? এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি আমাদের কাছে যে অনেকেই তো জানেন না যে হয়তো প্লাস্টিক সার্জারি এটা করেন, তাহলে আমাদের উচিত যে মায়েদেরকে বা প্যারেন্টস যারা আছেন বা আত্মীয় স্বজন এরকম যদি কোনো বাচ্চা পেয়ে থাকেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার নিকটস্থ যে কোনো কোয়ালিফাইড MBBS ডক্টর বা আশেপাশে যেই আছে, অথবা আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সে যেতে পারেন, ডিস্ট্রিক্ট হসপিটালে আপনি একজন কোয়ালিফাইড যদি ডক্টরের কাছে যান, অথবা শিশুরোগ বিশেষজ্ঞের কাছে যান, ওনারা কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারেন এবং ওনারা অ্যাপ্রোপ্রিয়েটলি কিন্তু বলবে হয়তো আপনি খুব দ্রুত একজন
প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হন, তখন কিন্তু জিনিসটা খুব ইজি হয়। আর যদি ওনারা জেনে থাকেন যে এটা প্লাস্টিক সার্জন করে, তাহলে আমাদের যে বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা আছেন, বিভিন্ন বিভাগের শহরে বা ঢাকায়, আমরা কিন্তু প্লাস্টিক সার্জন যারা আছে তাদের কাছে ওনারা সরাসরি চলে আসতে পারেন। এটা কি ঢাকার বাইরেও যে কোনো প্লাস্টিক সার্জনের কাছে গেলেই হবে, মানে এটা একটা ঢাকার বাইরে মেডিকেল কলেজগুলোতেও তো আছে? ভালো প্রশ্ন যে আসলে এটা ঢাকার বাইরে কি আছে কিনা। আমি আগেই বলেছি যে আমাদের প্লাস্টিক সার্জনরা কিন্তু বড় যতগুলো পুরাতন 8টা মেডিকেল কলেজ সহ আরও যেই সরকারি মেডিকেল কলেজ হসপিটাল যেখানে আছে সেখানে কিন্তু আমাদের প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট আছে এবং সেখানে আমাদের প্লাস্টিক সার্জনরা আছেন। এটা হলো সরকারি লেভেলে কিন্তু আপনার আশেপাশে বড় মেডিকেল কলেজগুলো সব জায়গাতে আমার প্লাস্টিক সার্জন আছে, প্লাস্টিক ডিপার্টমেন্ট আছে। নাম্বার 2 হলেন প্রাইভেটে, কিন্তু কারণ সবাই তো সরকারি ডাক্তার হচ্ছেন না, প্রাইভেটে আমাদের কিন্তু ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বলেন, রংপুর, বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের প্রাইভেটেও কিন্তু আপনি সেই সার্ভিসটা পাচ্ছেন। যে কোনো প্লাস্টিক সার্জনের কাছে গেলেই কিন্তু আপনি এই সার্জিক্যাল কেয়ারটা পাবেন। আসলে আমাদের দেশে প্লাস্টিক সার্জন মানে এখনো সৌন্দর্যের চিকিৎসা করে এই ধারণা থেকে মানুষজন এখনো হয়তো অনেকেই জানেই না যে জীবন রক্ষাকারী যে এই চিকিৎসাগুলো প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট করে। এটার মধ্যে আরেকটা জিনিস আছে, সবাই প্লাস্টিক সার্জনদেরকে হয়তো আরেকটা জিনিস হিসেবে চিনি, সেটা বার্ন সার্জন। জি, তো বার্ন আর হলো আপনার সৌন্দর্য, এই দুইটার মাঝখানে আসলে আমরা কিন্তু অনেকগুলা জিনিস নিয়ে কাজ করি। বার্ন আমাদের যদি মনে করেন আমাদের একটা ছোট একটা অংশ, অ্যাস্থেটিক আমাদের একটা ছোট একটা অংশ, আমাদের এরকম আরও 8 থেকে 10টা ব্রাঞ্চ আছে যেগুলো আমরা কাজ করি। শিশুদের যে জন্মগত ত্রুটিগুলোর কথা আপনি বললেন, এগুলো আসলে কবে আসলে চিকিৎসকের কাছে আসবে? যেটা হাতের আঙুল নাই সেটা না হয় তাৎক্ষণিক আসলো, অন্য যে সমস্যাগুলো একটা আঙুল বেশি বা আর যে সমস্যাগুলো, এগুলো কোন সময় আসলে আসলে ভালো চিকিৎসা সহজ হবে? এটা আসলে আমার মনে হয় দর্শকদের খুব কাজে লাগবে, কারণ সবাই কনফিউজ থাকে যে আমি আসলে কি করব। অথবা আমাদের অনেক ডক্টরদেরও কিন্তু এটা সম্বন্ধে আইডিয়া কম, বা যারা হয়তো ইয়াং ডক্টর আছেন হয়তো অনেক সময় ওনারাও সঠিকভাবে না জানতে পারেন, কিন্তু সাধারণত তারা সিনিয়রকে রেফার করে থাকেন। তো আমরা এটা ক্লিয়ারলি বলে দিই যে জন্মগত কোনো যদি সমস্যা থেকে থাকে, আমরা তো ক্লাসিফিকেশন কারো মনে থাকবে না, তো এরকম যদি কোনো সমস্যা থাকে যত দ্রুত সম্ভব আসলে চিকিৎসকের কাছে, আর যদি সম্ভব হয় আমাদের প্লাস্টিক সার্জনের কাছে ওনারা চলে আসতে পারেন। কারণ আমরা দেখে আসলে বুঝতে পারি যে একটা অসুখে সেটা কি এখনই সার্জারি লাগবে, না আমি ওয়েট করব, না আমরা সে বড় হওয়ার পর অপারেশন করব। সেটা কিন্তু অনেকগুলো ম্যাট্রিক্স, আমরা কিন্তু অনেক কিছু চিন্তা করি, আমরা কিছু হাতে ধরে আমরা পরীক্ষা করি, প্রয়োজনে কিছু আমরা টেস্ট দিয়ে আমরা কিন্তু একটা সিদ্ধান্তে আসি সেটা কি করতে হবে এবং কোন ধরনের জন্মগত ত্রুটি আছে তার উপরে। এই জন্য আমার সাজেশন হলো, বা আমাদের প্লাস্টিক সার্জনের সাজেশন হলো, এরকম কোনো সমস্যা থাকলে আপনি ইমিডিয়েটলি আপনি ডক্টরের কাছে যান, কারণ কেউ তো আপনাকে ধরে বেঁধে অপারেশন করবে না, যেটা ইন্ডিকেটেড আপনাকে বুঝিয়ে বলবে যে কি করা উচিত, সিদ্ধান্তটা তখন পেশেন্ট থেকে আসবে। তাই আমাদের সাজেশন হলো আপনি খুব দ্রুত সম্ভব আপনি স্পেশালিস্টের আসলে পরামর্শটা নেবেন। আপনি বললেন যে অপারেশনের কথা বলেন, অপারেশন তো মানুষজন ভয় পায়, আর ছোট বাচ্চাকে অপারেশন করাবে, অ্যানেস্থেসিয়া দিতে হবে কিনা একটা আতঙ্ক থাকে, আসলে এটা কতটা ভয়ের? এটা বাস্তব যে আমি যেমন চিকিৎসক, একজন সার্জন, আমিও কিন্তু একজন মানুষ, আমারও কিন্তু অপারেশন লাগতে পারে। আমিও চেষ্টা করি যে আচ্ছা অপারেশন ছাড়া কোনো অল্টারনেটিভ আছে কিনা, যদি অপারেশন না লেগেই থাকে আমাকে কিন্তু অপারেশন করতে হবে। তো অপারেশন করার জন্যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের টেস্ট করি। পেশেন্টকে সবচেয়ে আগে জরুরি যেটা, সেটা হলো আমরা কিন্তু হিস্ট্রি নেই, তার হিস্ট্রি, বাবা মায়ের হিস্ট্রিটা নেই। তারপরে আমরা কিন্তু শরীরে কিছু পরীক্ষা করি, ক্লিনিক্যাল এক্সামিনেশন যেটা, তার উপরে বেস করে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। সাধারণত জন্মগত ত্রুটির বিভিন্ন ধরনের ইন্টারনাল অর্গানের সমস্যা থাকতে পারে। তবে যে কোনো একটা সুস্থ ব্যক্তি, আপনি যদি যে কোনো একটা অপারেশন করতে যান, তাকে কিন্তু আমরা অনেকগুলো টেস্ট দিই। অনেকে হয় যে আননেসেন না, সেটা দিয়ে কিন্তু আমরা তার কার্ডিয়াক স্ট্যাটাস, লিভার, কিডনি, ব্লাড, ফুসফুস সব কিছু কিন্তু আমরা চেক করে যখন মনে হচ্ছে সে ফিট, তখনই আমরা তাকে সার্জারির জন্য রেডি করি। তাছাড়া একজন হতে পারে না যে তার একটা সমস্যা আছে, সমস্যা থাকলে কি অপারেশন কন্ট্রাইন্ডিকেটেড, ব্যাপারটা কিন্তু তা না। তখন তাকে আমরা কোন পদ্ধতিতে আমরা অপারেশনটা করবো সেটা নির্ধারণের জন্য কিন্তু আমরা এই টেস্টগুলো করি, যে তার যদি রক্ত কোনো সমস্যা থাকে প্রয়োজন তাকে চিকিৎসা করে নিয়ে ফিট করে আমরা অপারেশন করি। যখন এই টেস্টগুলো না করে আমি সাবস্ট্যান্ডার্ড অবস্থাতে একটা দুইটা টেস্ট করে আমি খুব দ্রুত অপারেশনের জন্য, তখনই দুর্ঘটনা ঘটে। আসলে ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা একটা এক্সাম্পল দিই সবসময়, আমরা যে পথে চলি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের চান্স কত এখন? 1 to 2%। কিন্তু আপনি যদি পত্রিকা খুলেন আপনি দেখেন তো বাংলাদেশে প্রতিদিন হয়তো কয়েক হাজার অপারেশন হচ্ছে, কয়টা ডেথ রিপোর্ট আসতেছে? আমাদের পুস্তক অনুযায়ী এটা less than 1%।
কিন্তু আমি যেহেতু মানুষ, তো আমার কাছে সবসময় থাকে যে আমি অপারেশন টেবিলে আমার একটা মৃত্যু হতে পারে। তাই এই জন্য আমরা বলবো যে আপনি যদি কোয়ালিফাইড সার্জনের কাছে যান, একটা ভালো হসপিটালে যান, সেটা রিস্ক অনেক কমে আসে। আর অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, কিন্তু সেটার জন্য তো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে। অপারেশন করলে একবার অপারেশনে কি ঠিক হয়ে যায় নাকি কয়েকবার অপারেশন করতে হয়? ভেরি গুড কোয়েশ্চেন। যে জন্মগত ত্রুটিগুলা সাধারণত একটা খুব কম জায়গাতেই যে একটা বা সিঙ্গেল বা ডাবল লিশন থাকে, ম্যাক্সিমামগুলো থাকে যে মাল্টিপল। যে বললাম যে এক হাত, দুই হাত, দুই পা অথবা চেষ্টা অনেকগুলা জায়গায় থাকে। সেগুলো আমরা স্টেজ প্রসিডিউর, মোস্ট অফ দ্য সার্জারিতে কিন্তু স্টেজ প্রসিডিউর লাগে, হয়তো মাল্টিপল সার্জারি। কারোর হয়তো 20 to 25% ক্ষেত্রে হয়তো সিঙ্গেল সার্জারিতে হয়, বাকিদের কিন্তু আসলে মাল্টিপল অপারেশন লাগে। আর প্লাস্টিক সার্জিক্যাল জিনিসটাই এরকম, বা এটা তো পুনর্গঠনের সার্জারি, একটা বিল্ডিং করার মতো, যেটা ওয়ান টাইম। আমাকে কিন্তু অনেকগুলো স্টেজ পার করে কিন্তু একটা সুন্দর বিল্ডিং হয়। ঠিক প্লাস্টিক সার্জিক্যাল রিকনস্ট্রাকশনটা কিন্তু তাই, যে আমাদের কিন্তু মাল্টিপল স্টেজ লাগে। প্রথম স্টেজে হয়তো আমরা অর্গানটাকে বাঁচানোর চেষ্টা করি, পরবর্তী স্টেজে হয়তো সেটাকে নিজস্ব ফর্মে ফেরত আনার জন্য, পরবর্তী স্টেজে হতো এটা কত ভালো দেখা যায় তার জন্য আমরা চেষ্টা করি। তাই জন্মগত ত্রুটির অপারেশনগুলো সাধারণত মাল্টি স্টেজ হয়। আচ্ছা, এটা কি মানে কয়েক বছরও লেগে যেতে পারে? আসলে একটা অপারেশনের সাথে আরেকটা অপারেশন একটা আইডিয়াল, ইথিক্যাল বা সায়েন্টিফিক একটা গ্যাপ দিতে হয়। আচ্ছা, অনেকেই আবার এটা প্রশ্ন করেন, একটা বাচ্চাকে আমরা 6-7টা অপারেশন করব, তার ক্ষতি হবে না? আসলে সেটা না, আমাদের সেফটি। এই জন্য এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, আমরা একটা অপারেশনের মাঝখানে কত গ্যাপ দিব, আমরা সেই গ্যাপ রেখে কিন্তু আমরা অপারেশন করি। কিন্তু যার অপারেশন দরকার তাকে তো আমরা অপারেশন করব না, কিন্তু যার দরকার তাকে করতে হবে। কারণ তার রিস্ক বেনিফিট রেশিও যদি আমি দেখি, ওই সমস্যা থেকে গেলে কিন্তু তার লাইফ রিস্ক অথবা অর্গান ড্যামেজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি সেই ক্ষেত্রে ওই রিস্ক নিয়ে আমাকে তো অপারেশন করতেই হবে, কারণ তার বেটারমেন্টের জন্য। তাই আমরা সাধারণত একটা সাথে আরেকটা অপারেশনের ইউজুয়ালি আমাদের 6 উইকস থেকে 12 উইকস, মানে 1.5 মাস থেকে 3 মাসের একটা গ্যাপ থাকে। আচ্ছা, ইউজুয়ালি এইরকম গ্যাপে আমরা অপারেশনগুলো করি। এমনও অনেক আমাদের বাচ্চাদেরকে অপারেশন করি, আমরা হয়তো 3 দিন বা 5 দিন বয়স থেকে অপারেশন শুরু হয়ে গেছে, এখন তার বয়স হয়তো 7 থেকে 8 বছর, এর ভিতরে 7-8টা অপারেশন হয়ে গিয়েছে। তো এটা সেফ। এই জন্মগত ত্রুটি থাকলে বাচ্চাদের শারীরিক আর মানসিক কি ধরনের সমস্যা হয় যদি চিকিৎসা না করে? হ্যাঁ, শারীরিক এবং মানসিক দুই উইং। তো শারীরিক প্রবলেম তো অবশ্যই থাকে বলেই কিন্তু এটা দৃশ্যমান হয়, প্যারেন্টস চলে আসে অপারেশন করার জন্য। সেটা যদি অপারেশন করা না হয় অথবা ডিলে করা হয়, তখন কি হয়, আমরা কেন আগে অপারেশন করতে বলি, সেই সমস্যাটা যদি থেকে যায়, সে তার ফাংশনাল অনেকগুলো ড্যামেজ করে দেয়, স্ট্রাকচারাল ড্যামেজ করে, যেটা একটু বড় হয়ে যাওয়ার পর আমরা পুরোপুরি আমরা ফিরিয়ে আনতে পারি না। যেটা খুব আর্লি স্টেজে রিকনস্ট্রাকশন করলে পরে তার আউটকামটা বেটার হয়, যেটা দেরি করা হয় তার আউটকাম কিন্তু পুয়ার হয়। এটা একটা জিনিস। তাই বরঞ্চ অপারেশন করলে দেখা যাচ্ছে শারীরিক অবস্থার আসলে ইমপ্রুভ করছে, আমি না করলে বরঞ্চ সেটা খারাপ হবে। এবার আসলে সাইকোলজিক্যাল ব্যাপার। আসলে অপারেশন করলে সাইকোলজিক্যাল প্রবলেম অনেকেই ভাবে যে হয়তো ব্রেনে ড্যামেজ হচ্ছে, এটা কিন্তু আসলে রেটরিক, যে আমরা হয়তো অনুমান করে বলি। কিন্তু ব্যাপারটা যদি আমরা অন্যভাবে দেখি, যার একটা শারীরিক প্রবলেম আছে, একটা হয়তো এখানে টিউমার, ছোট্ট একটা বাচ্চা, তাকে অপারেশন করা হয়নি, অথবা আঙুলটা জোড়া লাগানো আছে, অপারেশন করা হয়নি, সে যখন স্কুল এজে যাচ্ছে, ছোট্ট বাচ্চা, একজন আরেকজন কিন্তু বুঝছে না, সে হয়তো তাকে বারবার বলছে তোমার আঙুলটা এরকম কেন, হ্যাঁ, এটা হয়তো সে ইন্টেনশনে করে, ছোট্ট বাচ্চা তো বুঝে না, আরেকটা ছোট বাচ্চা সে হয়তো তাকে বলতেছে, কিন্তু ওর মেন্টালিটিতে কিন্তু এটা ঢুকে পড়ছে যে আমাকে একজন বলছে, অথবা প্যারেন্টস বললো ওর এটা এরকম কেন, তার মাকে বললো ভাবি ওর বাচ্চাটার হাতটা এরকম হলো কেন। এটা কিন্তু মারাত্মকভাবে তাদেরকে সাইকোলজিক্যালি খুব মানে ডিপ্রেশনে নিয়ে যায়, এবং বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে শাই হয়ে যায়, সে তখন মিশতে চায় না, সে স্কুলে যাওয়ার ব্যাপারে অনাগ্রহ, অথবা সে কোনো প্রোগ্রামে যেতে চায় না। এই জিনিসগুলো কিন্তু আসলে তৈরি করে, বরঞ্চ সার্জারি না করার জন্য তার মানসিক সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, যেহেতু চিকিৎসা আসছে সেটা করাই ভালো। খরচটা কিরকম হয়? খরচের ব্যাপারে যেটা হলো যে আপনার তো 2টা আমাদের উইং আছে, একটা হলো আপনার যে সরকারি হসপিটাল, আর হলো প্রাইভেট। তো গভর্নমেন্ট হসপিটালে যদি যে চিকিৎসাটা হয়, সাধারণত ডাক্তার, নার্স বা বেড যদি আপনার ফ্রি বেডে থাকে, এই রিলেটেড কিন্তু আসলে কোনো খরচ করতে হচ্ছে না। তো সরকারি হসপিটালে সাধারণত সবগুলো জিনিসই সাপ্লাই থাকে,
কিছু জিনিস যদি না থেকে থাকে সেটা হয়তো পেশেন্টকে কিনতে হইতে পারে অনেক সময়। তো সেইটা ছাড়া তেমন একটা খরচ নাই। আর উনি যে ওখানে হসপিটালে থাকবেন তার থাকা খাওয়ার যে খরচটা, এটাকে আসলে সবাই নিয়ে আসে। আসলে গভর্নমেন্ট হসপিটালে আর আপনি কারো বাসে বেড়াতে যান বা যাই হোক, আপনার তো একটা পার্সোনাল খরচ আছে, তো সেটা বাদ দিলে কিন্তু তেমন একটা খরচ নেই, কিন্তু আপনাকে একটু সময় লাগবে, কারণ প্রচুর পেশেন্ট থাকে। আর প্রাইভেটে যেটা হয় যে প্রাইভেটে অবশ্যই আপনি হয়তো কুইক হবে, কারণ সবাই তো প্রাইভেটে যাচ্ছে না। কোন হসপিটালে কাজ করবেন তার উপরে নির্ভর করে। যদি আপনি ঢাকার খুব বড় সারি যেগুলা জেসি এক্রিডিটেড হসপিটাল বা কর্পোরেট হসপিটাল, সেখানে খরচ একটু বেশি হবে, কারণ ওখানে ইনভেস্টমেন্ট আছে, ওখানে অনেক চার্জ আছে, আপনার অনেকগুলা আপনার সিস্টেম আছে মনিটরিংয়ের জন্য, তো এটা একটু ওভারহেড এক্সপেন্ডিচার বাড়ে। তো এই জন্য প্রাইভেটে দেখা যাচ্ছে যে খরচটা আসলে খুব এক্সট্রিমলি ভেরিয়েবল। এটা তবে এটা বিভিন্ন হসপিটাল ভেদে আমার মনে হয় না যে এটা বাংলাদেশের মানুষের এফোর্ডেবিলিটির বাহিরে, কারণ প্রচুর অপারেশন হচ্ছে। আচ্ছা, অপারেশনের পর কি সেই শিশুরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে, একেবারে সুস্থ হওয়া সম্ভব? এটা আসলে ডিপেন্ড করে তার প্রবলেমটা কেমন। আচ্ছা, যেমন আমি যদি এক্সাম্পল দিই যে তার 4টা আঙ্গুল লাগানো আছে একটা বাচ্চার, এরকম থাকে আমাদের কাছে, এটা হয়তো আমরা 2টা সিটিং অপারেশনে কিন্তু আমরা খুলে ফেলতে পারি। তাহলে কি হচ্ছে, তার কিন্তু এটা তার জন্য স্বাভাবিক হয়ে আসতেছে, ঠিক আছে। তো এই জন্য আমরা যেটা বলি যে আপনি যে অপারেশন করে ফেলার পর আপনি যত দ্রুত করতে পারবেন, আমরা যদি হাতে এভাবে লাগানো থাকে, এই ছোট যখন আঙ্গুল থাকে কাছাকাছি থাকে, যত বড় হবে তখন এই আঙ্গুলটা কিন্তু, এই বড় আঙ্গুলটা ওকে যখন টেনে ধরবে সে কিন্তু বাঁকা হয়ে যাবে বড়টা, কারণ ও টেনে রাখবে এবং একটা প্রতিবন্ধকতা। এক্স্যাক্টলি, আমরা যদি একটু বেশি বয়সে আসে, আমি যখন সেপারেট করব ঠিকই, তা আঙ্গুলটা একটু বাঁকা থাকলো, ফাংশনারটা মানে যে রিটার্নটা খারাপ হচ্ছে। তাই আমরা যদি যত আগে করব তার কিন্তু রেসিডুয়াল প্রবলেম অত কম থাকবে। আচ্ছা, তার মানে দ্রুত অপারেশন করাটা ভালো যদি ইন্ডিকেটেড হয়। আচ্ছা, আপনি একটু আমাদের বলবেন যে জন্মগত ত্রুটিগুলো কেন হয়? এটার সঙ্গে অনেক কুসংস্কার আছে যে মায়ের কারণে হয় অস্বাস্থ্যকর জীবনযাপন, আসলে কি কোনো কারণ আছে? আসলে আমাদের দেশে বা এই সাউথ ইস্ট এশিয়া রিজনে এই প্রচলনটা খুব বেশি, যে কিছু হলে হয়তো আমরা মায়েদেরকেই, অথবা বাচ্চা কিছু হলেই আমরা হয়তো মাকেই আমরা টার্গেট করি বা বলি কিছু একটা। আসলে পুরোপুরি এটা সত্যি না, কারণ এটা জেনেটিক ইলনেস। আবার বলছি, জেনেটিক্স কিন্তু আমরা জানি দুইটা জেনেটিক্স কিন্তু দুই পাশ থেকেই আসে। এখন ওটার মিউটেশন বা চেঞ্জটা কোথায় হয়েছে আই ডোন্ট নো। যেমন আমাদের বাংলাদেশে এনভায়রনমেন্টে পলিউশন আছে, আমি একজন মেল পার্সন হিসেবে যদি আমার পলিউশনের জন্য যদি আমার ভিতরে ইন্টারনাল যে চেঞ্জগুলো আসবে সেটা কিন্তু আমার অফস্প্রিংয়ে যাবে, সেটা মায়ের ক্ষেত্রে সত্যি। তাহলে দেখা যাচ্ছে যে এটা আসলে ম্যাক্সিমাম জেনেটিক্স জিনিসগুলো কিন্তু আসলে স্পোরাডিক, কেন হয় জানি না। তাছাড়া যদি বংশে থেকে থাকে সেটা কিন্তু তার বংশ গতিতে চলে আসবে। এই জন্য এই ডিজিজগুলো তো অনেকগুলো ক্লাসিফিকেশন, আমি আসলে সহজ করে বলছি সাইন্টিফিক ভাষায় না, যে সেভাবে আসতে পারে। তাছাড়া আমরা ইন্ডিভিজুয়ালি আমরা আসলে কাউকে বলতে পারেন যে তার জন্য এটা হয়ে গেছে। তবে হ্যাঁ, যে প্রেগনেন্সির সময় আমাদেরকে এই জন্য বলা হয় মায়েদেরকে যত্ন নেওয়া উচিত, কিন্তু আমাদের পরিবারগুলোতে কি হয়, মা হয়তো উনি কাজও করছেন, সব কিছু করছেন, ওনার নিউট্রিশনের দিকে আমরা খেয়াল করছি না। তো ওনার যদি কিছু নিউট্রিশন ডেফিসিয়েন্সি থাকে, ডেফিনেটলি সেটা তার গর্ভে যিনি আছে তার উপরে প্রভাব পড়বে। কারণ গর্ভাবস্থায় তো মায়ের কিন্তু নিউট্রিশনের চাহিদা কিন্তু আসলে দ্বিগুণ আস্তে আস্তে বাড়তে থাকে। আমাদের সমাজে কিন্তু সেভাবে আমরা কিন্তু আসলে অ্যাকোয়েন্টেড না। তো তাতে কি হচ্ছে, বিভিন্ন যে নিউট্রিশনের যে ডেফিসিয়েন্সি হতে, তার জন্য কিছু জিনিস কিন্তু হতে পারে। এটা কিন্তু ওনার দোষ না, মানে জন্মগতগুলো আমরা প্রতিরোধ করতে পারছি না, কিন্তু ওনার জন্মগত ছাড়াও বিভিন্ন কারণে যে জন্মগত ত্রুটি হয় জেনেটিক্স ছাড়া। আচ্ছা, আবার একটু যাব জেনেটিক্স কারণগুলো, জেনেটিক্সের বাংলা কি? জিনগত। আচ্ছা, জেনেটিক কারণে যেগুলো সমস্যা হয় সেগুলো আমরা প্রতিরোধ করতে পারছি না, কিন্তু অন্যগুলো কি প্রতিরোধ করা যায় জন্মগত ত্রুটি? এক্স্যাক্টলি, এই কারণেই দেখবেন যে আমাদের যে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো আছে, যখন গর্ভবতী মায়েদের জন্য বাংলাদেশ সরকারের খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে, যে তাদের অ্যান্টিনেটাল চেকআপগুলো করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু এই জিনিসগুলা যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু অনেকগুলো জিনিস কমানো সম্ভব। কারণ কিছু এক্সাম্পল দেবো, যে জন্মগত ত্রুটি ছাড়াও যদি মায়ের নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হয়, ওই বাচ্চার মধ্যে কিন্তু তার দেখা যাচ্ছে যে হয়তো লো বার্থ ওয়েট বেবি আসতেছে, এটা তো মায়ের দোষ না, এটা হলো তার নিউট্রিশনের জন্য হচ্ছে। তাহলে সেইগুলোর ব্যাপারে আমাদেরকে আসলে একটু সচেতন হতে হবে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন?
অ্যাকচুয়ালি যে জন্মগত ত্রুটির জিনিসটা খুব বেশি যে আলোচনা হয় তা না, এটা আসলে আমাদের সোসাইটিতে আছে, অনেকে বুঝতে পারেন না আসলে কী করবেন, অনেক দেরি হয়ে যায়। আমাদের কাছে যারা আসে অনেক দেরিতে আসে, তখন হয়তো ওনারা এক্সপেক্ট করেন, অনেক সময় ছবি নিয়ে আসেন যে এই যে দেখেন এরকম ছিল, তার তো অপারেশন করবো, এটা হয়ে গেছে। আমাদের বুঝাতে কষ্ট হয়, ওই বিদেশের ওই বাচ্চাগুলো কিন্তু হয়তো 3 দিনের বয়সে বা 3 মাস বয়সে অপারেশন হয়ে গিয়েছে, আপনি এসছেন কিন্তু আসলে 3 বছর বয়সে বা 12 বছর বয়সে। আমরা হয়তো আপনাকে করবো, কিন্তু আপনি ফুল ফাংশন পাবেন না। তাই আমাদের সাজেশন হলো যে আপনি যত দ্রুত সম্ভব আপনি আমাদের প্লাস্টিক সার্জনে শরণাপন্ন হন অথবা চিকিৎসকের কাছে যান। নাম্বার 2, অপারেশন নিয়ে ভীতির কোনো কারণ নাই। আমরা একদিনের বাচ্চা অপারেশন করছি, বাংলাদেশে সেই সেফটি আছে, প্রচুর অপারেশন হচ্ছে, এবং অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশন করাটা যে অনিরাপদ তা কিন্তু না, এটা নিরাপদ। এবং অপারেশন করলে পরে আপনার এই জন্মগত ত্রুটির সফলভাবে আমরা কিন্তু উত্তরণ করতে পারবো এবং সে নর্মাল একটা লাইফে ফেরত যাবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। এই ছিল জিএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।